ছোট গল্প ফালতু, কলমে কল্যাণ দত্ত। গুপ্তবাবু অনেকক্ষণ থেকেই ছেলেটাকে খেয়াল করছিলেন। ছেলেটা জানালার ধারে বসে আছে চুপচাপ। বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে গেল, আশেপাশে লোকজন পাল্টে গেল, কিন্তু ছেলেটা একই রকম চুপচাপ। খালি স্টেশনে আসলেই জানালার শিকে মাথা ঠেকিয়ে স্টেশনের আগে পিছে দেখে নিচ্ছে। মনে হচ্ছে কাউকে খুঁজছে, কারো অপেক্ষা করছে। সঙ্গে কেউ নেই। ছেলেটার পাশের সিটগুলো খালি। গুপ্তবাবু গিয়ে ছেলেটার উল্টো দিকে বসলেন। একটা স্টেশন বাদেই গুপ্তবাবুকে নেমে যেতে হবে। ছেলেটা কি বাড়ি থেকে পালিয়েছে? বয়স কত হবে? 7-8? এই বয়সে বাড়ি থেকে পালানোর বুদ্ধি হয় কি? গুপ্তবাবু জিজ্ঞাসা করলেন, খোকা, তোমার নাম কি? ছেলেটা জবাব দিল না, শুধু চেয়ে থাকলো, বড্ড মায়াবী চোখ। গুপ্তবাবু পাশে গিয়ে বসলেন। খোকা, তোমার সাথে কে আছে? ছেলেটা গুঙিয়ে কাঁদতে শুরু করলো। কিছু বলার চেষ্টা করছে, বলতে পারছে না। মুখ দিয়ে খালি আ করে আওয়াজ বের করছে। ছেলেটা কি ভয় পেয়েছে? ট্রেনের এই কূপটাতে তিনি আর ছেলেটা একা। ছেলেটাকে জিজ্ঞেস করলেন, তোমার জিনিস কোথায়? ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গুপ্তবাবু নিজের ব্যাগ ছাড়া আর কিছু দেখতে পেলেন না। ছেলেটার পকেটে হাত দিলেন। হাফ প্যান্টের ওই 2 পকেটে কিছুই পেলেন না। ছেলেটার মাথায় হাত বোলাতে লাগলেন। মনে মনে ভাবছেন, আচ্ছা ফালতু ঝামেলায় পড়া গেল। মনে পড়ে গেল ব্যাগে একটা বিস্কুটের ছোট প্যাকেট আছে। খিদে নিশ্চয়ই পেয়েছে বেচারার, খেলে যদি কিছু বলে। ছেলেরা বিস্কুটগুলো গোগ্রাসে খেলো। কান্না থেমেছে। আবার জিজ্ঞাসা করলেন, খোকা, নাম কি তোমার? ছেলেটা খালি আ আ করে, তারপরে ইশারায় বোঝায়, কথা বলতে পারে না। ছেলেটা বোবা। গুপ্তবাবুর স্টেশন এসে গেছে। ছেলেটাকে ফেলে যাবেন? কোনো ছেলে ধরার পাল্লায় পড়বে, ভিখারি বানিয়ে দেবে। বোঝা যাচ্ছে না কীরকম ঘরের ছেলে। ঘরের লোক বোবা বলেই কি এরকম ট্রেনে ছেড়ে দিয়ে চলে হারিয়ে যাওয়ার জন্য? গুপ্তবাবু ছেলেটার হাত ধরে স্টেশনে নেমে পড়লেন। গুপ্তবাবুর বাড়ি স্টেশন থেকে প্রায় 5 মাইল। স্টেশনটা এই মফস্বল টাউন থেকে দূরে। দিনে গোটা কতক ট্রেন দাঁড়ানোর ফলে স্টেশনের বাইরে ওই ট্রেনের সময় খান কয়েক অটো থাকে, বাকি সময় ভো ভো। পেয়েও গেলেন অটো। বাড়ি পৌঁছে গুপ্তবাবু গিন্নি সুধাকে বললেন সব কথা, সুধার সাপ কথা। বাবু, তুমি এসব ফালতু ঝামেলা বাড়িতে নিয়ে এলে। একে তোমার এই 9 বছরের খোকনকে সামলাতে হিমশিম খাচ্ছে, তারপরে এই ফালতু বোবা ধেরে খোকাকে কে সামলাবে? তুমি বরং থানায় জমা দিয়ে এসো। গুপ্তবাবু ভাবলেন আবেগের বশে কাজটা ঠিক হয়নি। গেলেন থানায়। থানার ছোট দারোগা শুনলেন সব। বললেন, এই ছেলে রেলগাড়িতে পেয়েছেন, এটা আর পিএফের কাজ। যান, মালদায় গিয়ে জমা করুন। ওরা বাচ্চাটাকে হোমে পাঠিয়ে দেবে, আর বাচ্চার বাবা মা খুঁজে দেবে। এইসব ফালতু ব্যাপারের জন্য আমাদের সময় নেই। গুপ্তবাবু ভাবলেন, আচ্ছা ঝামেলা। এখন সেই 50 মাইল দূরে মালদা, তারাও ছেলেটিকে নেবে কিনা ঠিক নেই। রাগ করে গুপ্তবাবু, চল রে ফালতু, বাড়ি চল। ফালতু ডাকে ছেলেটি সাড়া দিল। পিছন পিছন বেরিয়ে এসে এলো রাস্তায়। ফালতু নামটায় রয়ে গেল গুপ্তবাবুর বাড়িতে। সুধা নিমরাজি হয়ে আশ্রয় দিলেন ফালতুকে। আস্তে আস্তে সুধার মায়াও বাড়ল। পুরানো বসত বাড়ির ভিতরের বারান্দার এক কোণে ফালতুর শোবার জায়গাও হয়ে গেল। দিন যায়। সুধা বুঝলেন ফালতু একেবারে ফালতু নয়। সুধার হাতে হাতে কিছু কাজ করে দেয়। ছেলে খোকনের একটা খেলার সঙ্গী হয়েছে। খোকনকে পুরনো জামা প্যান্ট ফালতুর কাজ চলে যায়। ভারী লক্ষ্মী ছেলে, বোঝে সব, খালি কথা বলতে পারে না। আশেপাশের গিন্নির দল বলে, বাপু, তুমি একটা কপাল নিয়ে এসেছো। এরকম ফ্রিতে একটা লোক পাওয়া যায় না। না পড়াশোনা করার বালাই নেই। বোবার আর কি পড়াশোনা। গুপ্তবাবু একটা ছোটোখাটো প্রমোশনও পেয়েছেন ফালতু আসার পর, তাই ফালতুকে একটু পয়মন্ত ভাবেন। বছর দেড়েকের মাথায় সুধার কোলে মেয়ে এলো। নাম দিলেন শ্রী। মিনি হলো ডাক নাম। ফালতু মিনিকে সামলায়, বাগানে গাছ লাগায়, সুধাকে বাটনা বেটে দেয়, দরকারে সুধার পা টিপে দেয়, গুপ্তবাবুর জুতো পালিশ করে, ফালতু ঘরের ফালতু কাজই করে।
রোগবালাই নেই বললেই চলে। মিনি একটু বড় হলে মিনিকে স্কুলে পৌঁছে দেয়। দিন যায় বছর যায়, মিনিও ফালতুকে ফালতু বলেই ডাকে। কেউ দাদা বলতে শেখায়নি। খোকন এখন কলকাতায় ডাক্তারি পড়া শেষের দিকে। মিনি মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিকে, ক্লাস 12। ফালতু সেই একটু রোগা পটকা রয়ে গেছে। মফস্বল টাউনে বড় হয়েছে এই 17-18 বছরে। শহরের খারাপ হাওয়াটাই বেশি ঢুকেছে। টাউন জুড়ে উঠতি নেতাদের আর ছোকরাদের বাইকের দাপাদাপি। শ্রীর মুখশ্রীটি মিষ্টি, সন্ধ্যাবেলায় টিউশন যায়। তা সুধা ফালতুকে পিছনে পাহারায় পাঠান, কারণ শ্রী সঙ্গে ফালতুকে বডিগার্ড নিয়ে যাওয়া একদম পছন্দ করে না। ওর নাকি প্রেস্টিজে লাগে। ক্লাস 9-10 থেকেই আপত্তি। শ্রী জানে সঙ্গে ফালতু আছে, তবে 50 হাত দূরে। জেদি মায়ের সাথে ওটুকু আপোষ করে নিয়েছে। তা একদিন সন্ধ্যাবেলা টিউশন থেকে একাই ফিরছিল। ঝিরঝিরে বৃষ্টিতে রাস্তায় লোক কম ছিল। যথারীতি ফালতু 50 হাত দূরে পিছনে। দুটো বাইকে 4টে ছেলে শ্রীর রাস্তা আটকালো। দুজন নেমে এসে একজন শ্রীর অন্যায় টান দিল, অন্যজন শ্রীর হাত ধরেছে। ফালতু রোগা শরীর নিয়ে আ চিৎকার করতে করতে উড়ে এলো, ঝাঁপিয়ে পড়ল ছেলেগুলোর পর। ফালতু 2-4টে কিল ঘুষি দিতে না দিতেই ছেলে 4টে শ্রীকে ছেড়ে ফালতুর ওপর ঝাঁপিয়ে পড়ল। শ্রী ওভাবে ফালতুকে মার খেতে দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে গেল। তারপর দৌড়লো রাস্তা ধরে। কাছেই একটা ক্লাবের ছেলেরা ক্যারাম পেটাচ্ছিল। শ্রী হাঁপাতে হাঁপাতে ছেলেগুলোকে বলল সব। ছেলেগুলো দৌড়লো শ্রীর দেখিয়ে দেওয়া রাস্তার দিকে। অতগুলো ছেলেকে আসতে দেখে ছেলে 4টে ফালতুকে ছেড়ে বাইক নিয়ে পালালো। ফালতুকে নিয়ে যখন ক্লাবের ছেলেরা গুপ্তবাবুর বাড়িতে ঢুকলো, কর্তাগিন্নি একটু ঘাবড়ে গেলেন। ফালতুর নাক দিয়ে ঠোঁট ফেটে রক্ত পড়ছে, হাত পায়ের অনেক জায়গায় ছড়ে গেছে। পাড়ার কম্পাউন্ডার এসে ড্রেসিং করে গেল। না, গুপ্তবাবু পুলিশে গেলেন না, মেয়ের বদনামের ভয়ে। আর ফালতুর জন্যই ফালতু ঝামেলায় কে যায়। ফালতু তো দুদিনেই সেরে উঠবে। কর্তাগিন্নি শ্রী দেখল ফালতুর বুকে পিঠেও কালশিটে দাগ। বারান্দায় ওই ফালতুর বাঁধা জায়গায় ফালতু চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সুধার মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। বাথরুমে যেতে হবে। ঘরের দরজা খুলতেই নজর গেল একটু দূরে ফালতুর দিকে। বাইরের উঠোনের লাইটটা সারা রাত জ্বলে। সেই আবছায়া আলো এসে পড়েছে বারান্দায়। পাটা থমকেই গেল সুধার। দেখলেন, একটু দাঁড়িয়েই থাকলেন। শ্রী ফালতুর মাথায় জলপট্টি দিচ্ছে। পরম মমতায় ব্যথার মলম ফালতুর বুকে লাগিয়ে দিচ্ছে। মমতাটা কি একটু বেশি? সুধা এবার ঘরের দরজা আবার ভেজিয়ে একটু কাশলেন, আর একটু ক্যাচ করে দরজায় আওয়াজ করলেন। দরজা খুলে আর শ্রীকে দেখতে পেলেন না। ফালতুর কাছে এসে গায়ে হাত দিয়ে দেখলেন ফালতুর ধুম জ্বর, কোনো হুঁশ নেই। ফালতুর কপালে ভিজে কাপড়টাও নেই। শ্রীর ঘরে দরজা বন্ধ। সুধার বিছানায় ফিরে এসে ঘুম এলো। মিনি কেন লুকিয়ে ফালতুর সেবা করতে গেল মাঝরাতে? মিনির 17 বছর বয়স। ফালতুর সমত্ব যুবক। মিনি কি এরকম রাতের বেলায় উঠে ফালতুর কাছে যায়? মিনি দরজার আওয়াজ শুনে পালিয়ে গেল। ঘি আগুন পাশে রাখলে কবে যে সুধার ঘরে আগুন লেগে যাবে কে জানে। মিনির রাতে শুয়ে ঘুম আসেনি, বারবার মাথায় আসছিল আজ ফালতু না থাকলে কি হতো। খারাপ লাগছিল ফালতুর জন্য। বেচারা বোবা, বলতেও পারে না কোথায় লেগেছে। ফালতুকে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য খারাপ লাগছিল। তাই তো মাঝরাতে উঠে গিয়ে ফালতুর গায়ে হাত দিয়ে দেখে অত জ্বর, গায়ের চাদর সরে গেছে, বুকের কালশিটে দাগগুলো অন্ধকারেও বোঝা যাচ্ছে। তাই তো একটু জলপট্টি দিচ্ছিল। মা কি বাবা উঠে পড়ল, দেখতে পায়নি তো। মিনির আর ঘুম এলো না। সুধা রাতে শুয়ে শুয়ে ঠিক করলেন আপদ বিদায় করতে হবে। পরের দিন সকালে বিছানায় শুয়েই গুপ্তবাবুকে বললেন সব কথা, ভয়ের কথাটাও। গুপ্তবাবু একমত, ফালতুকে আর রাখা যাবে না। বললেন একটু সেরে উঠলে ফালতুকে ভাগিয়ে দেবেন। সুধার মনে ধরল না। পরের রাত সুধা কান খাড়া করে রাখলেন।
এখনও জ্বর অল্পই নেমেছে। মিনি কি আজও বেরোবে? ভোর রাতে সুধার বুদ্ধি খুলল। পরের দিন সুধার গলার সোনার হারটা হারিয়ে গেল। খোঁজ পাওয়া গেল ফটিকের ছেঁড়া ব্যাগ থেকে। স্ত্রীও অবাক হলো না সুধা আর গুপ্তবাবু। জ্বর গায়ে ফালতুকে বিদায় করে দিলেন কর্তা গিন্নি। স্ত্রী অবাক হলো, মা বাবা এরকম অকৃতজ্ঞ হয়ে গেল কি করে? ফালতু খালি দু চোখ মুছতে চলে গেল। কিষানগঞ্জের এক মাঠের ধারে বলরাম যাদব ভর দুপুরে খেয়াল করল, দূরের বেল গাছের তলায় বলরামের কয়েকটা মোষ জোরে জোরে ডাকছে। বলরাম উঠে গিয়ে দেখল বছর 25-এর এক যুবক বেহুশ হয়ে শুয়ে আছে। মদ খেয়ে আছে না গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখল বেশ জ্বর। বলরামের বছর 50 বয়স, ছেলে পুলে নেই, একটাই বিধবা মেয়ে কাছে থাকে। নিজেই নিজের গোটা 50 মোষ নিয়ে চড়াতে আসে। মোষের পিঠে চড়িয়ে নিয়ে এলো ছেলেটাকে ঘরে। দুদিন বাদে জ্বর ছাড়ল। ছেলেটা বোবা। বেলতলাতে পেয়েছিল বলে বলরাম বউয়ের সাথে চুক্তি করে নাম দিল শিবচরণ। কিছুদিনের বলরাম দেখল মোষগুলোর সাথে শিবচরণের বেশ ভাব হয়ে গেছে। মোষগুলো শিবচরণের গায়ে মাথা ঘষে, কথা শোনে। ভাষাহীন জন্তুগুলোর বোবার ভাষা বুঝতে কোনো অসুবিধে হয় না। বলরাম মোষ নিয়ে আর চড়াতে যায় না। বলরাম ভাবছে, বিধবা মেয়েকে কে আবার বিয়ে করবে? শিবচরণের চেয়ে বলরামের মেয়ে পার্বতী 2-4 বছরের বড় হবে, তাতে কি এসে যায়? বিধবা মেয়েটার একটা হিল্লে হবে। শিবচরণ এখন বাগালির কাজ করে। শিবচরণ মোষের পিঠে শুয়ে নীল আকাশ দেখে। ঘরে ফেরার সময় শিবচরণ আ করে চিৎকার করে। মোষগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যায়। বোবা জন্তুগুলো বোবার ভালোবাসার ভাষা ঠিক বোঝে। ফালতুর একই জন্মে দুবার ফালতু জন্মান্তর হয়ে গেল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি